রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো গত ক্লাসগুলোর ন্যায় আজকে শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র। প্রথম বর্ষের অর্থাৎ 2020-21 সেশনের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তো যে ক্লাসগুলো করা হচ্ছে এই ক্লাসে শুধুমাত্র 2020-21 সালের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তা নয়, এখানে সকলের জন্য এটা উন্মুক্ত করা হয়েছে। যে কোনো কলেজের বা যে কোনো জায়গার স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড করতে পারবে। আর আমাদের যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে তারাও কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারবে, যেহেতু একই সাবজেক্ট। তো এগুলো তাদের আরও রিভাইজ হয়ে যাবে। তো আশা করছি তোমরা সবাই ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা। গতকালকেও আমরা এই ক্লাসটি করেছিলাম। তো এখানে আমরা শিখতে পেরেছিলাম যে অর্থায়নের ধারণাটা শিখতে পেরেছিলাম, বা অর্থায়ন বলতে আমরা কী বুঝি সেটা শিখতে পেরেছিলাম। এবং এর সাথে সাথে আমরা আরও একটি বিষয় শিখতে পেরেছিলাম যে অর্থায়নের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে অর্থায়নকে 5 ভাগে ভাগ করা হয়েছিল, এই 5 প্রকার অর্থায়নের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা আলাদা আলাদা ডেফিনেশন দেখতে পেয়েছিলাম। তো এখন আজকে আমি বলেছিলাম তোমাদের গতকালকে যে আজকে আমি এর যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য দেখাবো, যে প্রত্যেকটা অর্থায়নের মধ্যে একে অপরের মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটা আমি তোমাদেরকে দেখাবো। তো বলছিলাম যে এখানে অনেকগুলো অর্থায়ন আছে। তার ভিতরে আমরা ফার্স্ট দেখেছিলাম পারিবারিক অর্থায়ন, এরপরে আমরা দেখেছিলাম ব্যবসায়িক অর্থায়ন, তারপরে সরকারি অর্থায়ন, অব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়ন। তো এখন আমরা দু একটির পার্থক্য আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা ফার্স্ট দেখাবো যে পারিবারিক অর্থায়ন এবং ব্যবসায়িক বা সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য কি হতে পারে, তো আমরা সেটি দেখাবো। তো আমরা পার্থক্যটা দেখাই ব্যবসায়িক অর্থায়ন এবং যেটা পরীক্ষায় সাধারণত আসে। আমরা এখানে দেখাচ্ছি যে ব্যবসায়িক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য। তো আমি এখানে উপরে টপিকসটা লিখলাম না, আমরা এখানে লিখলাম যে জাস্ট তোমাদের অনুধাবন কোশ্চেনে পরীক্ষা আসে যে ব্যবসায়িক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য দেখাও, এটা অনুধাবন কোশ্চেনে আসে। তো অনেকেই বলে যে আসলে পার্থক্য যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমি কীভাবে অ্যান্সার করব। সেক্ষেত্রে আসলে পার্থক্য যেভাবে আমরা লিখি সাধারণত এভাবেই কিন্তু আমাদের লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের কয়টি এখানে পয়েন্ট আকারে দেখাবো, অ্যাটলিস্ট 3টি দেখাতে হবে। তো ফার্স্ট আমরা লিখবো হচ্ছে সংজ্ঞা। তো এখানে আমি সংজ্ঞার ভিতরে আমাদের ব্যবসায়িক অর্থায়ন কাকে বলে সেটা দেখাবো। তো এক্ষেত্রে এখানেও কিন্তু আমরা সংজ্ঞা দেখাবো, অর্থাৎ সংজ্ঞা বলতে আমরা কাকে বলে সেটাকে দেখাবো ফার্স্ট। তো আমরা গতকালকে বলেছিলাম, তো আবার রিপিট করছি, ব্যবসায়িক অর্থায়ন। তা আমি বলেছিলাম খুব সহজ একটা সংজ্ঞা দিয়েছিলাম তোমাদেরকে, যে একটি সংজ্ঞার মাধ্যমে আমরা 5টি যেন সংজ্ঞা দিতে পারি। দেখো এখানে ব্যবসায়িক অর্থায়ন কাকে বলে, আমরা বলবো এরকম: ব্যবসায়িক প্রয়োজনে অর্থ সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনাকে ব্যবসায়িক অর্থায়ন বলে। এরপরে সরকারি অর্থায়ন বলেছিলাম যে রাষ্ট্রের স্বার্থে অর্থ সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনাকে সরকারি অর্থায়ন বলে। তো এটা আমরা লিখতে পারবো। দ্বিতীয়তে আমরা কি লিখবো, এখানে উদ্দেশ্য লিখবো। দেখো প্রত্যেকটা বিষয়েরই উদ্দেশ্য কিন্তু আছে। যেমন আমি যদি বলি ব্যবসায়িক অর্থায়নের উদ্দেশ্য কি হতে পারে, আমরা জানি মুনাফা অর্জন। ব্যবসায়িক অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি, মুনাফা অর্জন। এবং এখানেও আমরা কি লিখতে পারি, উদ্দেশ্য কি হতে পারে, তো উদ্দেশ্য হচ্ছে এখানেও আমরা লিখব সরকারি অর্থায়নের উদ্দেশ্য কি, জনকল্যাণ। আমরা এটা গতকালকে জেনেছিলাম। তো জাস্ট তোমাদেরকে একটু দেখালাম যে আসলে কিভাবে আমাদের পার্থক্য লিখতে হয়। তারপরে আরেকটা বিষয় আমরা এখানে দিব, সেটি হচ্ছে আমরা এখানে লিখব যে আসলে প্রত্যেকটা অর্থায়নের উৎস আছে, অর্থাৎ উৎস বলতে আমরা জানি যে উৎস থেকে আমরা অর্থটা কালেক্ট করব সেই উৎসটি। তো এখানে এই ব্যবসায়িক অর্থায়নের যে উৎস থেকে আমরা এই ব্যবসায়িক অর্থায়নটা করব, তো এটা কি শুধুমাত্র অভ্যন্তরীণ উৎস থেকে এটি করা হয়, অভ্যন্তরীণ। তো অভ্যন্তরীণ উৎস থেকে এই ব্যবসায়িক অর্থায়নটা করা হয়ে থাকে। আর এখানে যেটা আমরা বলবো, এখানে উৎস 2টি, অর্থাৎ এটা অভ্যন্তরীণ হবে
ও বৈদেশিক হবে, দুইটাই হতে পারে। তো অভ্যন্তরীণও হতে পারে আর বৈদেশিকও হতে পারে। তাহলে আমরা এই পার্থক্যটা সবাইকে বুঝতে পেরেছি। অ্যাটলিস্ট আমরা 2 মার্কসের জন্য আমরা 3টা পার্থক্য দিব। তো আশা করছি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা ফার্স্ট সংজ্ঞা সবার মনে আছে আমি জানি। এরপরে আমি এটি লিখিনি, উদ্দেশ্য মুনাফা অর্জন, অর্থাৎ ব্যবসায়িক অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এরপর ব্যবসায়িক অর্থায়নের উৎস হচ্ছে এটা অভ্যন্তরীণ উৎস, অর্থাৎ একটি দেশের সীমানার মধ্য থেকে যখন অর্থায়নটা করা হয়ে থাকবে সেটা আমরা বলবো ব্যবসায়িক অর্থায়ন, এটি উৎস। এরপর সরকারি অর্থায়ন যেটা জনকল্যাণের উদ্দেশ্য হয়ে থাকে এবং এটির উৎস হবে অভ্যন্তরীণ এবং বৈদেশিক, অর্থাৎ বিদেশি কোনো সংস্থা থেকে সাহায্য করা হতে পারে বা সাহায্য নেওয়া যেতে পারে। তো এইটি আমরা, তো যাই হোক তোমরা যারা আমার ক্লাসে জয়েন করেছো অবশ্যই গত ক্লাসের ন্যায় নাম, রোল, সেকশন অবশ্যই লিখে দিবে। আর যদি সাউন্ড প্রবলেম হয়, লেখার সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আমরা পার্থক্যটা সবাই বুঝতে পেরেছি। তো আজকের আরেকটি টপিকস, খুবই মজার একটি টপিকস। আসলে কি পড়ালেখাটা এত কঠিন ভাবার কোনো কিছু নেই। আমরা যদি পড়ালেখাটা আনন্দের সাথে গ্রহণ করি আসলে সেটি হবে আসল পড়ালেখা। তো আসলে এত কঠিন কোনো সাবজেক্ট না। আমরা অনেকে মনে করি যে আসলে এটা মনে হয় অনেক কঠিন সাবজেক্ট, আসলে না। তুমি যদি একটু জাস্ট মনোযোগ দাও তাহলে যে কোনো সাবজেক্ট তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা পরের টপিকসে চলে যাচ্ছি। তো আমাদের পরের টপিকসটি হচ্ছে যে অর্থায়ন, যে আমরা বলেছি তো অর্থায়নের কার্যাবলী। তো অর্থায়নের কাজ কি? আমরা স্টুডেন্ট, দেখো তোমরা স্টুডেন্ট সবাই, প্রত্যেকেরই কিন্তু কাজ আছে, তেমনি অর্থায়নেরও কিছু কাজ থাকে। তো আমরা এখানে আমাদের টপিকসটি হচ্ছে আরেকটি টপিকস যে অর্থায়নের কার্যাবলী। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী। তো অর্থায়নের কার্যাবলী আমরা একটু দেখব, যেটাকে আমরা ইংলিশে আরেকটা জিনিস যেটা আমরা ফিনান্সের ক্ষেত্রে যেটা আসলে এখানে ফাইন্যান্স, আমরা সবাই বাংলা অর্থটার চেয়ে আমরা ইংলিশটা বেশি ভালো জানি এই ফাইন্যান্সের বা বেশি আমরা উচ্চারণ করে থাকি। তো এই জন্য আমরা বলি যে ফিনান্সের ক্ষেত্রে অনেক জিনিস আছে যেটা আমাদের ইংলিশ বিষয়গুলো জানতে হবে। যখন তুমি ভার্সিটি অ্যাডমিশন দিবে তখন কিন্তু 19 সালে অর্থাৎ গত বছর যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল এখানে কিন্তু দেখা গেছে এই কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে এখানে ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়েছে ইংলিশে। তো এই জন্য আমাদের যে আমরা যখন ফিনান্সের বিষয়গুলো পড়বো তখন কিন্তু আমরা এটার ইংলিশটাও জেনে নিব। তো এই জন্য আমি পড়ানোর সাথে সাথে কিন্তু ইংলিশটাও নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই যখন তোমরা ক্লাসগুলো করবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। কিছু ইম্পর্টেন্স কথা যেটা হয়তো বা বইও খুঁজলে বইও পাওয়া যায় না, এটা আমরা বলে দিই, এই কথাগুলো তুমি লিখে রাখবে, মূল কথাগুলো যেগুলো আসলে তোমাদের ভবিষ্যতে কাজে দিবে। তো এখন দেখো অর্থায়নের কার্যাবলী, এটাকে আমরা যদি ইংলিশে আসলে কি বলে, অর্থায়নের কার্যাবলীকে আমরা কি বলি, ফাংশন অফ ফাইন্যান্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো ফাংশন অফ ফাইন্যান্স বা ফিনান্স। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী। অর্থায়নের কার্যাবলী কতগুলো আছে আসলে আমরা এটা দেখব। তো আমি আজকে এই টপিকস পড়বো। এই টপিকসটির পর এই টপিকস পড়ানোর সাথে সাথে আমি তোমাদেরকে কুইজ টেস্ট নিব। তো সবাই একটু প্রস্তুত থাকবে এবং কমেন্টস বক্সে কিন্তু এটা জানিয়ে দেবে আমি যখন তোমাদেরকে কোশ্চেন করবো, অবশ্যই আমি দেখবো। ওকে, তো ক্লাস টাইমে হয়তো বা না দেখলে পড়লো, আমি পরে এটার অ্যান্সার করে দিব তোমাদেরকে, আর তোমরা অবশ্যই এটার অ্যান্সার দিবে। ওকে, তো দেখো অর্থায়নের কার্যাবলী, দেখো এখানে লেখা আছে যে ফাংশন অফ ফাইন্যান্স বা ফাংশনস, যেটা অনেকগুলো কাজ, তাই ফাংশনস অফ ফাইন্যান্স। তো আমরা ফাংশন অফ ফাইন্যান্স, দেখো এখানে দেখা যাচ্ছে কি না, আচ্ছা। তো এখানে ফার্স্ট 1 নাম্বার কার্যাবলীটা আমরা ফার্স্ট দেখব যে ফিনান্সের প্রথম কাজ কি। তো আমরা সংজ্ঞায় বলেছিলাম অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহ মানে তহবিল সংগ্রহ। তো তহবিল সংগ্রহ, এটাকে আমি ইংলিশে যদি বলি তখন হচ্ছে এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি যে রেইজিং ফান্ড, ইংলিশে বলতে পারি রেইজিং ফান্ড, অর্থাৎ তহবিল সংগ্রহ। তো আমরা তহবিল সংগ্রহ হচ্ছে ফাইন্যান্সের ফার্স্ট কাজ। তো তহবিল সংগ্রহ মানে কি, অর্থ সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা। এখন অর্থ কোথা কোথা থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন আর্থিক ব্যবস্থাপক থাকে যিনি সিদ্ধান্ত নেন যে আসলে আমার প্রতিষ্ঠানের জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা দরকার বা উচিত। যেমন এখানে অনেকগুলো উৎস থাকতে পারে, হয়তোবা তোমার নিজস্ব মূলধন থাকতে পারে, এটার সাথে তোমার নিজস্ব মূলধনে হচ্ছে না,
আবার অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক হতে পারে, অন্য কোনো ব্যক্তি হতে পারে, এই বিভিন্ন উৎস থেকে আমরা কি করব, অর্থটা কালেক্ট করব। এই অর্থ কালেক্ট করার কাজ হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপকের। তিনি কি করবেন, তিনি দেখবেন যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে গেলে তার ব্যয়টা সর্বনিম্ন হয়, সে উৎস থেকে অর্থটা সংগ্রহ করবে। এখন যদি তোমাকে একটা উদাহরণ দিই, মনে করো তোমাকে দুটি ব্যাংক প্রপোজ করেছে, অর্থাৎ প্রস্তাব করেছে যে সোনালী ব্যাংক বলছে আমার কাছ থেকে যদি আপনি ঋণ নেন তাহলে আমাকে 10% সুদ দিতে হবে। রূপালী ব্যাংক বলছে আমার কাছে থেকে যদি ঋণ নেন তাহলে আমাকে 8% সুদ দিতে হবে। তাহলে আমি কোন ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করব? তাহলে একজন ব্যবস্থাপক চিন্তা করবে যে উৎস থেকে আমার অর্থ সংগ্রহ করতে গেলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে, সেই উৎস থেকে আমি মূলধন সংগ্রহ করব বা অর্থ সংগ্রহ করব বা তহবিল সংগ্রহ করব। তো সেক্ষেত্রে সে 8% যেটা বলছে সেই ব্যাংক থেকেই কিন্তু ক্ষেত্রে রূপালী ব্যাংক থেকে সে অর্থ সংগ্রহ করবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো তহবিল সংগ্রহ আমরা বুঝতে পেরেছি। তো এখান থেকে আমি আবারও বলছি, তহবিল সংগ্রহের ক্ষেত্রে একটি বিষয় এখানে আসে যে একজন ব্যবস্থাপক থাকবে এবং ব্যবস্থাপক বিভিন্ন উৎস দেখবে, উৎস দেখে কোন উৎসটা তার জন্য পারফেক্টেবল বা লাভজনক হবে বা ভালো হবে, সে উৎস থেকে সে অর্থ সংগ্রহ করবে। এটা হচ্ছে ফিনান্সের ফার্স্ট কাজ। তো এখন অর্থ সংগ্রহের বেলায় তোমার এখানে একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে কাম্য মূলধন কাঠামো, এটা কিন্তু তহবিল সংগ্রহের মধ্যে আসে। তো আমি এই কাম্য মূলধন কাঠামো কাকে বলে সেটা একটু লিখে দিচ্ছি। কাম্য মূলধন কাঠামো, এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক কোশ্চেনে আসে। কাম্য মূলধন কাঠামো কি, এই কাঠামো বলতে আমরা কি বুঝি? সবাই একটু লিখে নিবে যে কাম্য মূলধন কাঠামো বলতে আমরা কি বুঝি। তো কাম্য মূলধন কাঠামো মানে কি? আসলে যে মূলধন কাঠামো তে মূলধন খরচ সবচেয়ে কম হয়, যে মূলধন কাঠামোতে মূলধন খরচ বা ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য মূলধন কাঠামো বলে। তাহলে আমি যে বলছিলাম যে একজন ব্যবস্থাপক সে চিন্তা করে অর্থ তহবিলের ক্ষেত্রে যে উৎস থেকে তার মূলধন সংগ্রহ করা সবচেয়ে সহজ এবং খরচ কম হবে ওই মূলধন কাঠামো। এখন এই কাঠামো হতে পারে তোমার ঋণের মাধ্যমে হতে পারে বা কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে, বিভিন্ন উৎস থেকে আমরা এটা হতে পারে। তো কাম্য মূলধন কাঠামো অর্থাৎ যে মূলধন কাঠামোয় ব্যয়টা সর্বনিম্ন হবে সেটিকে আমরা বলতে পারি কাম্য মূলধন কাঠামো। এটা হচ্ছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে আমরা একটু দেখবো। তোমরা অনেকেই জয়েন করছো বা অনেকেই দেখতেছো। তো এখানে তোমরা নাম, রোল লিখে দিচ্ছ। এরপরে আমি এতগুলো তো পড়তে সময় লাগছে, তাই আমি আবার ক্লাসে যাচ্ছি। এগুলো তোমাদের পরে আমি অ্যান্সার দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলবো, সেটা আমি এখন এখানে দিব। তো যাই হোক, আমরা তহবিল সংগ্রহটা আরেকটু বিষয় দেখব। তহবিল সংগ্রহের মধ্যে কোন বিষয়গুলো পড়ে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে একটা কুইজ টেস্টের মাধ্যমে আমি বলেছিলাম যে ক্লাস আমরা শেষের আগে 2 মিনিটের জন্য তোমাদের একটা কুইজ দিব। তো যাই হোক, কাম্য মূলধন কাঠামো আমরা বুঝতে পেরেছি। তো এখন আরেকটা বিষয় যেটা দেখব যে তহবিল সংগ্রহ, আসলে তহবিল সংগ্রহের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ে থাকে সেটা আমরা দেখব। তো তহবিল সংগ্রহের মধ্যে দেখো, আমি তহবিল সংগ্রহের মধ্যে কোন বিষয়গুলো পড়ে থাকে একটু খেয়াল করো। দীর্ঘমেয়াদী ঋণ। তো আমি যদি দীর্ঘমেয়াদী, কারণ প্রতিষ্ঠানে অনেক সময় স্বল্পমেয়াদী ঋণের দরকার। কখন স্বল্পমেয়াদী ঋণ দরকার? যখন তোমার প্রতিষ্ঠানে পণ্য অর্থাৎ দৈনন্দিন কার্যাবলী সম্পূর্ণ করতে মূলধন দরকার হবে, তখন কিন্তু স্বল্প মেয়াদী অর্থায়ন করতে হয়। আর যখন তুমি প্রতিষ্ঠানে যখন স্থায়ী কোনো সম্পদ কিনবে তখন কিন্তু দীর্ঘমেয়াদী ঋণের দরকার হয়। তো যাই হোক, আমরা এরপরে দেখো সাধারণ শেয়ার ইস্যু। সাধারণ শেয়ার ইস্যু বলতে আমরা বুঝি সাধারণ শেয়ার বিক্রি করে একটি কোম্পানি যখন অর্থ সংগ্রহ করবে তখন এটি হবে তহবিল সংগ্রহের মধ্যে পড়বে। তো আরেকটা বিষয় আছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় মানে হচ্ছে, সংরক্ষিত আয় বলতে ভবিষ্যতে প্রতিষ্ঠানের টাকার প্রয়োজন হতে পারে, এজন্য আগে থেকেই জমা করে রাখা হয়, সেটাকে আমরা বলি সংরক্ষিত আয়।
তো এখন আমি আবার বলছি তহবিল সংগ্রহ। তো তহবিল সংগ্রহের উৎস দেখো, দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করা যাবে, সাধারণ শেয়ার বিক্রি করে করা যাবে, সংরক্ষিত আয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা যাবে। তাহলে আমি কিন্তু এই জিনিসগুলো আবার মনে রাখতে বলছি, বারবার বলছি যে আসলে কোনগুলো কোনটির মধ্যে পড়ে আমরা একটু খেয়াল করব। তো দেখো 2 নম্বরে আমি দুই নম্বর কাজ কি, অর্থায়নের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় কাজ হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং সিদ্ধান্ত, মূলধন বাজেটিং। তো মূলধন বাজেটিং সিদ্ধান্ত আমরা একটু দেখে নেই। মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তো মূলধন বাজেটিং সিদ্ধান্ত যেটাকে আমরা বলি ক্যাপিটাল স্ট্রাকচার, যেটাকে আমরা ইংলিশে বলি ক্যাপিটাল স্ট্রাকচার। তো আমরা এখানে মূলধন বাজেটিং খেয়াল করব। মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ সিদ্ধান্ত। যখন আমরা কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিব, স্থায়ী কোনো সম্পদ ক্রয় করব, তখন যে কাজগুলো করব অর্থায়নের ক্ষেত্রে, সেই কাজগুলোকে আমরা বলি মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তোমাদের 8ম অধ্যায় মূলধন বাজেটিং নিয়ে একটা চ্যাপ্টারই রয়েছে, সে চ্যাপ্টারে আমরা এটির ডিটেলস আলোচনা করব। অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থাপক বা অর্থায়নের ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করাও তার একটি বিশেষ কাজ, কারণ তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থায়ী সম্পদের দরকার হতে পারে, সেক্ষেত্রে তিনি এই মূলধন বাজেটিং সিদ্ধান্তটা নিয়ে থাকেন। তো আমরা ফার্স্ট এখানে মূলধন বাজেটিং সিদ্ধান্তের মধ্যে কোন বিষয়গুলো পড়ে থাকে সে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে কি কি বিষয় আছে সেটা একটু দেখাচ্ছি। তো যন্ত্রপাতি আসবাবপত্র, খেয়াল করো যে মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন যন্ত্রপাতি, তারপর হচ্ছে কি আসবাবপত্র। আসবাবপত্র, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলো যদি থাকে সেক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের ক্ষেত্রে অর্থায়নের কার্যাবলী সম্পূর্ণ করতে সে কিন্তু এই মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তো আমি এখানে বলে দেই যে মনে করো, একটা উদাহরণ যদি বলি, যে মনে করো তুমি একটি ব্যবসা শুরু করছো, তো এই ব্যবসায়ের ক্ষেত্রে তোমার একটা মেশিন ক্রয় করা দরকার। তো এই মেশিন ক্রয় করার জন্য তোমার চিন্তা করতে হবে যে এই মেশিনটি ক্রয়ের ফলে আমি যদি 10 বছরের জন্য এটি ক্রয় করি এবং 10 বছর পর্যন্ত আমি ব্যবসাটা কন্টিনিউ রাখি বা ব্যবসাটা করি, সেক্ষেত্রে আমার কত আয় হতে পারে। এই যে আমি মেশিনটি ক্রয় করব, মনে করো আমি মেশিনটি 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম, তো 10 বছর পরে আমার যদি এই 5 লক্ষ টাকার কম আয় হয়, যেটাকে আমরা নগদ আন্তঃপ্রবাহ, তো কম আয় হয়, সেক্ষেত্রে আমি কি আসলে এই মেশিনটি ক্রয় করব? না, কখনো না। ফিনান্স ক্ষতি হয়, টাকা কম হয়, লাভ হয় না, এমন কোনো কাজ করে না। সে চিন্তা করবে যে আমি এমন একটা ডিসিশন নিব সেখানে যেন লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু লাভ হচ্ছে না, তো এটার জন্য একজন আর্থিক ব্যবস্থাপক চিন্তা করবেন যে আমি যে সম্পদটা 5 লক্ষ টাকায় ক্রয় করব, সেক্ষেত্রে এই 10 বছর পরে যেন আমার এই 5 লক্ষ টাকার বেশি আমার আর্ন হয়। তো যদি এটাই হয় সেক্ষেত্রে কিন্তু তিনি এই যন্ত্রপাতি অথবা মেশিন সে ক্রয় করবে। সেক্ষেত্রে যিনি যে সিদ্ধান্তটি নেবেন সেটাকে আমরা বলি মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তো এই মূলধন বাজেটিং হচ্ছে অর্থায়নের আরেকটি বিশেষ কাজ। তো এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে যন্ত্রপাতি ক্রয় এটি অর্থায়নের কোন কার্যাবলীর মধ্যে পড়ে, মূলধন বাজেটিং সিদ্ধান্তের মধ্যে পড়ে। আসবাবপত্র অর্থাৎ স্থায়ী কোনো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। আর এই মূলধন বাজেটিং যে কাজটা সেটা আসলে সবসময় দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। এরপরে 3 নম্বরে আমরা কাজটা দেখব। তো 3 নম্বর কাজটি হচ্ছে আমরা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। একটু দেখি আমরা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বল্পমেয়াদী কিছু সম্পদ আছে যেটাকে আমরা বলি চলতি সম্পদ। তোমরা সবাই জানো, অ্যাকাউন্টিংয়ে পড়ে আসছো, চলতি সম্পদ যেগুলো সেগুলো হচ্ছে স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা। তো আমরা যখন ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কাজগুলো করতে হয়, সেক্ষেত্রে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। যেমন নগদ অর্থ, যখন তোমার প্রতিষ্ঠানে কিন্তু তুমি কন্টিনিউ কাজ করতেছে, কাজ করার জন্য দৈনন্দিন যে কাজটা বা যে তারল্যটা জমা রাখতে হবে সেটাই আমরা বলি নগদ অর্থ। অর্থাৎ এক্ষেত্রে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে নগদ টাকা, মজুত পণ্য, প্রাপ্য বিল,
এই জিনিসগুলোকে আমরা বলি স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তো এগুলোও কিন্তু আমাদের এই অর্থায়ন করতে গেলে অবশ্যই কাজে লাগবে। তো এখানে আমি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার কয়েকটি উদাহরণ দিচ্ছি যে এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তাহলে আমি লিখতে পারি নগদ অর্থ বা নগদ বা হাতে নগদ। এরপরে আমরা বলতে পারি যেটা মজুত পণ্য, বলতে আমরা সমাপনী মজুত পণ্যকে বুঝে থাকি। এরপরে আর একটা বিষয় আছে প্রাপ্য বিল। তো আমরা যে চলতি যে সম্পদগুলো আছে এই চলতি সম্পদগুলোকে আমরা বলতে পারি কি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। এটিও কিন্তু অর্থায়নের আরেকটি বিশেষ কাজ, তাদের এই কাজটিও করতে হয়। তো আমরা তোমরা লেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, তো আরেকটা কাজ আছে লাস্ট অন কাজ, সে কাজটি হচ্ছে 4 নম্বর হচ্ছে তহবিল বন্টন বা মুনাফা বন্টন। তহবিল বন্টন না লিখে আমরা মুনাফা বন্টনটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মুনাফা বন্টন। আচ্ছা, তো এই মুনাফা বন্টনের ক্ষেত্রে একটু খেয়াল করবা সবাই যে প্রতিষ্ঠান অর্থায়ন কাজ করতেছে, কাজ করার পরে সে সকল কাজ সঠিকভাবে করতেছে। তো এখানে মুনাফা বন্টনও করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা কর্মচারী থাকবে, তাদেরকে তাদের লাভের অংশ দিতে হবে। আবার যারা শেয়ার ক্রয় করবে সেক্ষেত্রে তাদের লভ্যাংশ দিতে হবে। এই যে লভ্যাংশ দেওয়া বা লাভের অংশ দেওয়া বা একটু ভাগ করে দেওয়া, এটাকে আমরা বলতে পারি কি মুনাফা বন্টন। এটাও কিন্তু আমরা বলতে পারি যে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ অর্থায়নের কার্যাবলীর মধ্যে। অর্থাৎ শুধুমাত্র যে অর্থায়নের কাজের মধ্যে মুনাফা অর্জন করবে সেটা নয়, প্রতিষ্ঠান শুধুমাত্র মুনাফা অর্জন করবে নয়, এক্ষেত্রে যারা শেয়ার হোল্ডার থাকবে তাদেরকে লভ্যাংশ দিতে হবে। তো এই লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মুনাফা বন্টনের কথা আমাদের চিন্তা করতে হবে। তো দেখো আমাদের মুনাফা বন্টন যে কাজটা আমাদের বলে দিচ্ছি, মুনাফা বন্টন আসলে কি, যেখানে কিছু দিয়ে দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অর্থাৎ এখানে যদি কেউ টাকা পায় সেটি দেওয়া হয়, প্রদেয় বিল দেওয়া হয় এবং লভ্যাংশ প্রদান। তো এখানে লভ্যাংশ প্রদান, তাহলে আমরা এখানে 4টি কাজ দেখতে পেয়েছি। একটু খেয়াল করো, আবার বলছি আমি, তহবিল সংগ্রহ। তাহলে অর্থায়নের ফার্স্ট কাজ তহবিল সংগ্রহ। বিভিন্ন উৎস থাকতে পারে, যে উৎসটিতে ব্যয় কম হবে সে উৎস থেকে মূলধন সংগ্রহ করবে। এরপর আমি বলছিলাম তহবিলের যে উৎসর ভিতরে আমরা দীর্ঘমেয়াদী ঋণ দেখতে পাচ্ছি, সাধারণ শেয়ার ইস্যু মানে বিক্রয়। আমি শেয়ার বিক্রয় করে যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, যৌথ মূলধনী কোম্পানি হয়, সেক্ষেত্রে কিন্তু এই শেয়ার বিক্রয় করে অর্থ সংগ্রহ করতে পারে। এবং সংরক্ষিত আয় প্রতিষ্ঠানের জন্য, এটা হচ্ছে আমাদের সংরক্ষিত আয় মানে ভবিষ্যতে টাকার প্রয়োজন হতে পারে বা দরকার হতে পারে, সেজন্য আমরা যে অর্থটা আগে থেকেই জমা করে রাখি সেটাকে আমরা বলতে পারি সংরক্ষিত আয়। এটি কিন্তু তহবিল সংগ্রহের একটি বিশেষ উৎস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মূলধন বাজেটিং সিদ্ধান্ত অর্থায়নের আরেকটি বিশেষ কাজ, যেটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়। অর্থাৎ স্থায়ী কোনো সম্পত্তি যখন আমরা ক্রয় করব অর্থায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপক যখন করে সিদ্ধান্ত নেবেন মূলধন বাজেটিং, তখন তিনি এই কাজটি করে থাকবেন। এরপরে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সম্পূর্ণ করার জন্য তার এই স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার কাজগুলো করতে হয়। তো সেক্ষেত্রে তার নগদ অর্থ রাখতে হবে, মজুত পণ্য থাকতে হবে এবং প্রাপ্য বিল থাকবে। তো এরপরে লাস্ট অন কাজ যেটা হচ্ছে মুনাফা বন্টন। তো মুনাফা বন্টন মানে হচ্ছে এখানে যারা লাভের অংশ পাবে, যারা এই কোম্পানির মালিক থাকবে, তাদেরকে লভ্যাংশ প্রদান করতে হবে, প্রদায় বিল যারা টাকা পাবে এটা বন্টন করে দিতে হবে। তো যাই হোক, এই আমরা এখানে কয়টি কাজ দেখতে পেয়েছি, আমরা 4টি কাজ দেখতে পেলাম। এখন বলেছিলাম তোমাদেরকে, আমরা কাজগুলো দেখেছিলাম, এই কাজগুলোর পর তোমাকে বলেছিলাম তোমাদেরকে আমি কিছু কোশ্চেন করব। আমি অবশ্যই এটি মুছে ফেলবো। দেখো আবার একটু দেখে নিতে পারো যে এখানে কোনটি কোন কাজের মধ্যে পড়ে, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। তোমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দেখতেছো তারা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি আমি কি এখানে কুইজ টেস্ট নিব তাই কি চলে যাচ্ছ? না, চলে যাওয়ার দরকার নেই, না পারলে কোনো সমস্যা নেই, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে তহবিল সংগ্রহের মধ্যে কি কি পড়ে, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, মুনাফা বন্টন। তো ওকে দেখলাম। তো এখানে আমি এগুলো আবার মুছে ফেলছি। তো আমি জাস্ট কয়েকটা 2-3টা কোশ্চেন তোমাদেরকে করব, তোমরা জানলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবে যে আসলে এটা এই অর্থায়নের মধ্যে পড়ে। তো এখন দেখো আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দেখছি যে একটি কোম্পানি, মানে যে কোনো একটা কোম্পানি মনে করো, তো 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে। আচ্ছা,
তো এতটুকু লেখা আছে তোমার, বলা হয়েছে এবিসি কোম্পানি 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে। তো এটি কোন অর্থায়নের মধ্যে পড়ে? তা আমরা বলেছিলাম অর্থায়নের কার্যাবলীর মধ্যে, কোন অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়বে? 4টি কাজ বলেছিলাম। তহবিল সংগ্রহ, 1 নম্বর হচ্ছে কি তহবিল সংগ্রহ আমরা করেছিলাম। তারপরে আমরা কি কাজ করেছিলাম, যে তহবিল সংগ্রহের পরে আমাদের যে কাজটা ছিল, যে সে কাজটা কি ছিল? মূলধন বাজেটিং সিদ্ধান্ত ছিল। এরপরে তৃতীয় কাজ ছিল কি? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। চতুর্থ কাজ হচ্ছে তহবিল বণ্টন। তো আমরা এবিসি কোম্পানির 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে, কোম্পানি 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে, এটি কোন অর্থায়নের মধ্যে? তাহলে আমার কোশ্চেন হচ্ছে কোন অর্থায়নের মধ্যে পড়ে, কোন অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়ে, কোন অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়ে, কোন? আচ্ছা, তাহলে আমরা এটা দেখব যে কে কে পারছো যে এবিসি কোম্পানি 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে, এটা কোন উৎসের মধ্যে পড়ে? তা আমি একটু দেখব। আচ্ছা, তোমরা লিখে দিচ্ছ, বাংলায় লিখলেও হবে, এখানে আমি দেখে নিব। তো আচ্ছা দাঁড়াও, এখানে আমি দেখতেছি কে কে দেখতেছো বা কে কে এটার আনসারটা করতেছো। আচ্ছা, অনেকেই লিখতেছো তহবিল সংগ্রহ। আচ্ছা, তহবিল সংগ্রহ। আচ্ছা, আমি দেখছি। তো আচ্ছা, অনেকে একজনে লিখছে দেখা যায় না, কি বলে দেখা যায়? অবশ্যই স্পষ্ট করে দেখা যায়। আচ্ছা, সানি লিখছে তহবিল সংগ্রহ। ফারজানা রহমান তহবিল সংগ্রহের মধ্যে পড়ে। সিনথিয়া আক্তার তহবিল সংগ্রহ। তানজিকা ইসলাম পায়েল তহবিল সংগ্রহ। সৌরভ দাস তহবিল সংগ্রহ। ফয়সাল এমডি ফয়সাল তহবিল সংগ্রহ। তো যেহেতু সবাই তহবিল সংগ্রহ অ্যান্সার করেছো, আসলে অ্যান্সারটা কি হবে? তহবিল সংগ্রহ। অবশ্যই তোমরা কি বলেছো, যেটা বলছো সেটা আসলে ভুল হতে পারে না, অবশ্যই তোমরা ঠিক বলেছো। তো যারা যারা এখানে অ্যান্সার করেছো সবাইকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, তোমরা সবাই আমি বুঝতে পারছি যে তোমরা আসলে সবাই বুঝতে পেরেছো। তো আরেকটা কোশ্চেন আমরা দেবো, সেটা দেখি তোমরা কে কি অ্যান্সার করো সেটা আমি দেখব। তো আরেকটা কোশ্চেন যে বলা হয়েছে লভ্যাংশ প্রদান 10,000 টাকা। তো লভ্যাংশ প্রদান 10,000 টাকা, এটি কোন অর্থায়নের মধ্যে পড়ে? তো সবাই একটু অ্যান্সারটা লিখে দিবে। তো আমরা এটা কোন অর্থায়ন কার্যাবলীর মধ্যে পড়ে আমরা দেখব। কে আসলে ফার্স্ট অ্যান্সার করতে পারো দেখব। তো এখানে লভ্যাংশ প্রদান 10,000 টাকা। তো 10,000 টাকা আমরা কে এটার অ্যান্সারটা দিতে পারো আমি দেখতে চাই। কারো অ্যান্সার পাচ্ছি না এখনো। লভ্যাংশ প্রদান, তোমরা এখানে বাংলিশ যে ইয়াটা আমরা মেসেজ করি সেটা সেভাবেও লেখা দিতে পারো যদি বাংলায় না লিখতে পারো। তো আমি অ্যান্সারটা এখনও দেখতে পাচ্ছি না, কেউ অ্যান্সার দিচ্ছ না, তার মানে কি পারো না? আচ্ছা, একজনে দিচ্ছে মুনাফা বণ্টন। শুভ রয় কোনো অ্যান্সার করে না, শুধু দেখে, কি বুঝে না। আচ্ছা, তারপরে দেখি কে আর দিচ্ছে মুনাফা বণ্টন একজনে দিচ্ছে। তো মুনাফা বণ্টন সিনথিয়া আক্তার বলছে, এমডি ফয়সাল বলছে মুনাফা বণ্টন, সানি বলছে মুনাফা বণ্টন, ফারজানা রহমান বলছে মুনাফা বণ্টন, তানজিকা ইসলাম পায়েল বলছে মুনাফা বণ্টন। আসলে তোমরা সঠিক উত্তর বলেছো, তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি সঠিকভাবে অ্যান্সার করার জন্য। আসলে তোমরা পড়াটা বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি আবার একটা কোশ্চেনে যাব। তো আর একটা কোশ্চেনে যাচ্ছি যে এটা আসলে কোন অর্থায়নের মধ্যে পড়ে সেটা আমরা দেখব। তো দেখো, যন্ত্রপাতি ক্রয়, আমি অ্যান্সারটা দিয়েছি। যন্ত্রপাতি ক্রয়
5,00,000 টাকা এটি কোন অর্থায়নের মধ্যে পড়ে? কোন অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়ে? তো আমরা অ্যান্সারটা খুব ঝটপট করে অর্থাৎ খুব তাড়াতাড়ি চাচ্ছি। যন্ত্রপাতি ক্রয় 5,00,000 টাকা এটি কোন অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়ে? তো যন্ত্রপাতি ক্রয় বলেছি 5,00,000 টাকা এটি কোন অর্থায়নের মধ্যে পড়ে? মূলধন বাজেটিং। সানি বলছে মূলধন বাজেটিং। তারপর আরও অ্যান্সার দেখতে চাই। এই কয়জনের অ্যান্সার দেখানো দেখবো কি আস্তে আস্তে লাইভে সবাইকে চলে যাচ্ছ আমি কোশ্চেন করার কারণে। মূলধন বাজেটিং, আচ্ছা মূলধন বাজেটিং, সিনথিয়া আক্তার মূলধন বাজেটিং বলছে, ফারজানা রহমান মূলধন বাজেটিং বলছে, ফারিহা আফরিন মূলধন বাজেটিং বলছে, তানজিকা ইসলাম পায়েল বলছে মূলধন বাজেটিং। তো তোমরা আসলেই বুঝতে পেরেছো, আমি খুবই ভালো লাগছে যে তোমরা সবাই অ্যান্সার পেরেছো, খুব ভালো লাগছে। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তোমাদের এই অ্যান্সারটি দেওয়ার জন্য। তা আমি আর একটা কোশ্চেন লিখে তোমাদের কোশ্চেন আর জিজ্ঞেস করবো না, তো আরেকটা কোশ্চেন একটু খেয়াল করো। কোশ্চেনটা হচ্ছে এমন যে নগদ অর্থ কোন কার্যাবলীর মধ্যে পড়ে? তো নগদ অর্থ কোন কার্যাবলীর মধ্যে পড়ে খেয়াল করবে। নগদ অর্থ কোন কার্যাবলীর মধ্যে পড়ে আমরা দেখতে চাই কে অ্যান্সারটা করবে, একটু খেয়াল করো। আমি অ্যান্সার পাচ্ছি না এখনো, সবার কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি। এখানে আমি আরেকটু কথা বলে নিই যে আসলে শুধুমাত্র আমি দেখে চলে গেলাম, রোল লিখে চলে গেলাম তা না, আমি কিন্তু দেখতেছি আসলে কে অ্যান্সার করতেছে, এটাও কিন্তু কাউন্ট করা হবে। তো কালকে বলেছি যে তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে, এজন্য অবশ্যই অবশ্যই এখানে কমেন্টসে যে কোশ্চেন করলে না পারলেও বলে দিতে হবে স্যার পারি না, আমি বলে দিব এটা। তো এখানে অবশ্যই এখানে অ্যাটেন্ড যারা করলে তাতেই হবে না, এখানে আমাদের অ্যান্সার লিখতে হবে, না পারলেও বলে দিতে হবে যে স্যার আমি পারছি না, বলে দেন, আমি অবশ্যই বলে দিব। তো তারপরও কিন্তু বলতে হবে, এখানে শুধু সালাম দিয়ে আর সেকশন রোল লিখে চলে গেলে হবে না, অবশ্যই এখানে লিখতে হবে। তো এখানে আমরা অ্যান্সার অনেকেই পাচ্ছি, যারা অ্যান্সার দিচ্ছে কয়েকজন শুধুমাত্র তারাই দিচ্ছে, কিন্তু অন্য কোনো অ্যান্সার দিচ্ছে না কেন? তহবিল, আচ্ছা কে দিচ্ছে আরেকটু আমরা অ্যান্সারটা দেখে নিচ্ছি। স্বল্প, আচ্ছা এখানে ফয়সাল এমডি ফয়সাল দিচ্ছে স্বল্পমেয়াদী, ওকে। তারপরে তানজিকা ইসলাম পায়েল স্বল্পমেয়াদী দিচ্ছে, ফারিয়া আফরিন স্বল্পমেয়াদী, সানি স্বল্পমেয়াদী, মুনতাহা ইসলাম যারা স্বল্পমেয়াদী, ফারজানা রহমান স্বল্পমেয়াদী, সিনথিয়া স্বল্পমেয়াদী সম্পদ, ওকে। তো আসলে ভালো লাগছে, কেউ ভুল করে নাই একটা কোশ্চেনও। আমি এখানে 4টি কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছিল, 4টি কোশ্চেনে তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করেছো। তো যারা অ্যান্সার করেছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো যাই হোক, আমরা তো আজকে আমাদের অর্থায়নের কার্যাবলী এবং অর্থায়নের মধ্যে যে পার্থক্য ছিল সেটি দেখিয়েছি তোমাদেরকে। আশা করছি সবার কাছেই ক্লাসটি অনেক ভালো লেগেছে, কারণ এটা বুঝতে পেরেছি ভালো লাগছে কেন, কারণ তোমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার খুব অ্যাপ্রোপ্রিয়েটলি দিয়েছো, এজন্য অনেক অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই ক্লাসগুলোর সাথে সংযুক্ত থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে আগামী মঙ্গলবারে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।